ভিতরে যাওয়া যাবে না, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে যাওয়া যাবে না, আমি মনে গেটের সামনে বাই বাই টাটা। মাননীয় প্রধানমন্ত্রী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, কিন্তু কি পাস করেছে তা কেউ বলতে পারে না। अभी बता दे भाई, अभी बता दे। ইঞ্জিনিয়ার তারেক রহমান তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। এই স্ট্যান্ডার্ড করে পুরান জুতাটা নিয়ে আসে, এই জুতার বাড়ি যে খাইছে তার ভাগ্য ফিরে গেছে। প্রধানমন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। Wake up to reality. কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপায়ার হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে। আমরাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজকে একদিকে স্মৃতিচারণ হলো, আরেকদিকে খুবই স্বাভাবিকভাবে যে আমরা আমাদের ছোট ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পড়ালেখার মান সবকিছু নিয়ে দেশ জাতি উনি কথা বলেছেন। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। মাননীয় প্রধানমন্ত্রী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। এই কথা শোনার পর আমার এই জাতির কাছে একটা প্রশ্ন, আগে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টার পড়ানো হতো, মানে আইএ? বুঝতে পারছেন এটা পড়ানো হতো কিনা? সবাই একটু কমেন্ট করবেন। ঢাকা ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। Wake up to reality. আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি যাকে নির্বাচিত করেছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। ছাত্র দলের সাথেও মিশে গিয়ে ছাত্র দলকে ভালোবেসে ফেলেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তাকে ভালোবাসার কারণে। হলের কমিটিতে আমি দায়িত্ব পালন করেছি দুইটা সেশনে। পিএইচডি করে ফিরে আসার পরে আমি রাজনীতিতে আমি জড়িয়ে যাই। শিক্ষকদের সংগঠন সাদা দল, জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী দল, সাদা দলে আমি সক্রিয় অংশগ্রহণ করি, ইলেকশন করি। আমি মনে করি অন্তত আগামী 5 বছরে যাই বলেন, মানুষ এত আন্দোলন সংগ্রাম এগুলো আর চায় না যে প্রতিনিয়ত মিছিল করবে। শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, তাকে হটাইছি। এখন কে কার বিরুদ্ধে আন্দোলন করব? এখন তো আমরা যারা হাসিনাকে একসাথে হটাইছি তারাই। সুতরাং এই উস্কানি যতই যে এই সমস্ত ফাঁদে মানুষ পা দিবে না। তোরে কইছে তুই বেশি জানোস। আগে তো ছিল শেখ হাসিনার বাপের দেশ, আর এখন হলো তারেক রহমানের বাপের দেশ। আইডি কার্ড নিয়ে গেলে তো রোহিঙ্গা আমরা। যে যখন ক্ষমতা আসবে তার বাপের দেশ, তার ভাইয়ের দেশ, তার মার দেশ, তার স্বামীর দেশ, মাঝখান থেকে আমরা শেষ। এখন 71 এবং 72 সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি। স্পিকার, কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান। আমি অভিভাবক হিসেবে একজনকে পেয়েছি মাননীয় স্পিকার, তিনি এমন একজন দক্ষ নাবিক, সাগর যত উত্তালি হোক না কেন পথ হারানোর কোনো উপায় নেই ইনশাআল্লাহ। তারেক রহমান ওরে নেতা রে, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, জানি। পদ্মা সেতুর উদ্যোগ আমরা নিয়েছিলাম। আমি শুনি না। আপনারা জানেন 2002 থেকে 2005 এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়, এবং সেই ফিজিবিলিটি অনুসারে এই মাওয়াতেই অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন বেগম খালেদা জিয়া। বলেন কি অ্যালাইনমেন্টটা নির্দিষ্ট করেছেন, আবারও বলছি, বেগম খালেদা জিয়ার সরকার, যে এটা মাওয়া দিয়েই যাবে। পরবর্তী সরকার তা বাস্তবায়ন করেছে। 15টা আসন পেয়েছি। আমি মনে করি যে ভবিষ্যতে ওই যে বিরোধী দল বলে আর কিছু থাকবে না, তারা যদি আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ না করে। আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। সংবিধানের কোনো সংশোধন, কোনো পরিবর্তন কিছুতে সম্ভব নয়। পাথরে লিখো না হয়ে যাবে, হৃদয়ে লিখো না হয়ে। হয়তো পাথরে লেখো নাম, সেই নাম ক্ষয়ে যাবে, যে নাম হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। রুকো যারা, সবাই করো। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সবচেয়ে জনপ্রিয় নেতা এখন হচ্ছেন তারেক রহমান। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না। ভারত আমাদের বন্ধু। উনি বললেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। তো আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে ভাই আপনি পলিটিক্যাল সায়েন্সটা একটু পড়েন, কারণ রাষ্ট্রের কোনো বন্ধু হয় না। রাষ্ট্র যে মানুষটি গান শোনে, গান গায়, সে নিঃসন্দেহে একটা ভালো মানুষ হয়। তো বেশি মানুষ গান শুনে অন্তর থেকে তাকওয়া আস্তে আস্তে ধুয়ে মুছে শেষ হয়ে যায়। অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়। জিব্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এই ভিডিওটা শুনেন। বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে। 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার গুগু বারবার দান খেতে আসে, কিন্তু কপাল যখন মন্দ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ গুগু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। বেগম জিয়াকে ভুলের দিকে নিয়ে গেছে। বেগম জিয়া তো একজন মানুষ, সে তো ফেরেশতা না। রুকো যারা, সবার করো। আচ্ছা, আমি এটাই বুঝি না, বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে নাকি জামাত ভুলের দিকে নিয়ে যায়। ওই দিন শুনলাম তারেক রহমান সাহেব নাকি হাঁ ক্যাম্পেইন করতো না, ওনাকে নাকি গুপ্তরা নাকি ভুলের দিকে বলেছেন, প্ররোচিত করেছেন যে আপনি হাঁ ক্যাম্পেইন করেন। তাহলে বেগম জিয়ারও ভুলের দিকে নিয়ে যায়, তারেক রহমান সাহেবকে নিয়ে যায়, তাহলে তো এটা তো ওনাদের অযোগ্যতার প্রমাণ হয়। এই জন্য তো পরিবারতন্ত্র থেকে বের হইতে হবে। বিএনপির এমন যোগ্য লোক রাখা দরকার, পরিবারতন্ত্রের বাইরে থেকে প্রধানমন্ত্রী বানানো দরকার, যাকে ভুলের দিকে নেওয়া যাবে না।